দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। অনেকদিন পর ছুটি পেয়ে আমরা তিন বন্ধু ঠিক করলাম বেরিয়ে পড়বো, যে কোনো নাম না জানা স্টেশনে নামবো। সেই স্টেশনের আশেপাশে কোনো এক বাড়িতে থেকে সকালে ফিরে আসবো। বয়সকালে এই ধরনের অ্যাডভেঞ্চার করতে সবার ইচ্ছা থাকে, তাই আজ আমরাও বেরিয়ে পড়লাম এই অ্যাডভেঞ্চারে। আর যখন এই ঘটনাটি লিখতে বসছি তখন মনে পড়ে যায় সেই রাতটা কত ভয়ঙ্কর ছিল। টিকিট কেটে আমরা তিন বন্ধু উঠে পড়লাম একটি ট্রেন। ট্রেন প্রায় ঘন্টা তিনেক চলার পর চারিদিকের দৃশ্যপট হঠাৎ করে বদলে আসলো। ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে গেছে। পরের স্টেশনে ট্রেন থামতেই সুকেন্দ্র কি মনে হতেই হঠাৎ মালপত্র নিয়ে দাঁড়িয়ে পড়ল। কি হলো রে? বৃষ্টি আসছে, চল আমরা এখানেই নেমে পড়ি। ভ্রমণে সামান্য বৃষ্টিকে ভয় পাওয়ার বান্দা আমি নয়, বা আমরা নয়। কুসুমপুর স্টেশনে নেমে চারদিকে কাউকে দেখতে পেলাম না। দূরে একটা টিনটিনে আলো জ্বলছিল। সেদিকে এগিয়ে গিয়ে দেখি একটা চায়ের ঘুমটি এক বুড়ো ভদ্রলোক বসেছিল। দাদা, এখানে রাতে থাকার মতো কোনো বাড়ি পাওয়া যাবে? লোকটা হয়তো আমাদের কথা শুনতে পায়নি। মিরাল ভাবলো লোকটা কানে খাটো, চেঁচিয়ে জিজ্ঞেস করে, ও দাদা, বলছি রাতে মাথা গোঁজার জন্য একটা বাড়ি পাওয়া যাবে কি? লোকটা কোনো কথা না বলে মাঠের দিকে তাকায়। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম মাঠের মাঝখানে একটা বিশাল বড় রাজপ্রাসাদ। বৃষ্টিটা আর কয়েক মিনিটের মধ্যেই নেমে যাবে, জন্যই মাঠের মধ্যে দিয়ে দৌড় লাগালাম। মাঠের মাঝখানে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আকাশের দিকে তাকিয়ে মনে হলো আমাদের বাধা দেওয়ার জন্য কেউ তীর বর্ষণ করছে। যতই তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি, বৃষ্টি আমাদের স্নান করিয়ে দিল। পিছন ফিরিয়ে তাকিয়ে চায়ের দোকান স্টেশনটাও দেখতে পেলাম না। আমরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারদিক দেখতে লাগলাম। কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কটা বাজে? সুকেন্দ্র প্রশ্ন করতেই হাত ঘড়িতে দেখি 3:30 বাজে, কিন্তু চারিদিকে দেখে মনে হয়েছিল সন্ধ্যা হয়ে এসেছে। আমরা ধীরে ধীরে এগুলাম রাজবাড়ির দিকে। প্রকাণ্ড ফটকের একাংশ ভেঙে যাওয়ায় আমাদের ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। গেটের দুপাশে দুটা ভাঙ্গা সিংহের মূর্তি দেখে বোঝা যায় যে এককালে এই বাড়ি যথেষ্ট প্রভাব প্রতিবন্ধী ছিল। চারিদিকে আগাছায় ভরা, উঠোনে একটা বড় বোয়ারা, আর তার উপর একটা পরি ভাঙ্গা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না। কে বলেছে এই বাড়িতে লোক থাকে না? কুসুমপুর রাজবাড়ি কত লোকের আপ্যায়ন করেছে, আর আপনারা তো মোটে 3 জন। হঠাৎ করে একজন লোক বেরিয়ে এসে কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলে। তিনজনই চমকে উঠলাম। হঠাৎ করে অন্ধকারে গা মিশিয়ে লোকটা যে কোথা থেকে উদয় হলো তা আমরা কেউই বুঝতে পারলাম না। ওরা খেয়াল না করলেও আমি করেছি, বাড়ির কোনো দরজা খোলা হয়নি। আমরা বেশ অবাক হয়ে গেছি দেখে লোকটাকে। লোকটা বাঁকা হাসি দিয়ে বলল, আপনাদের মতো কত লোক আসে, কেউ পথ ভুলে, আবার কেউ কেউ তো শখের জন্য আসে। আমাদের রাজবাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা। খেয়াল করে দেখলাম লোকটার হাতে একটা বড় লণ্ঠন। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন বাড়িটা নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। আসুন, উপরের তলার দুটো ঘর পরিষ্কার আছে, দেখুন কোনটা পছন্দ হয়। হাত পা ধুয়ে বসুন, খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। লোকটা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো। আমি মৃণালকে টেনে বললাম, এই লোকটা কীভাবে জানলো যে আমরা আশ্রয় নিতে এসেছি? আর একটা বিষয় খেয়াল করেছিস? কোন বিষয়? দরজা খুললো না, অথচ লোকটা উদয় হলো কোথা থেকে? সুকেন্দ্র আর লোকটা অনেকটা এগিয়ে গিয়েছিল। আমি আর মৃণাল পিছনে দাঁড়িয়ে কথা বলছি। সুকেন্দ্র এখান থেকে চিৎকার করে বলল, ওখানে দাঁড়িয়ে কি করছিস? উপরে আয়। তুই যা, আমরা আসছি। তুই ঠিকই বলছিস, এটা তো আমরা কেউ খেয়ালই করিনি। লোকটা দোতলার বারান্দা থেকে নিরুদ্বিগ্নভাবে বলল, কি হলো, উপরে আসুন। পরিমরি করে ছুটলাম সিঁড়ি বেয়ে। সামনে দুটো প্রকাণ্ড ঘর খোলা, তাতে বড় বড় দুটো পালং। ঘরের মাঝে একটা চার লণ্ঠন ঝুলছে, একটা দামি কাঠের আলমারি, তাতে আয়না লাগানো। একটু অপেক্ষাকৃত করে আমরা ঢুকলাম। আমাদের তিনজনের বড় অস্বস্তি হচ্ছিল। এ যেন মেঘ না চাইতেই জল। সব কিছু যেন আমাদের জন্যই তৈরি রাখা আছে।
অথচ আমরা নিজেরাই জানতাম না যে আজ আমরা এখানে আসব। কিছুক্ষণ পর লন্ঠন নিয়ে কয়েকজন দোতলার সিঁড়ি দিয়ে আসার শব্দ শুনে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি ওই লোকটার পিছনে অনেকগুলো মহিলা পিস পিস শব্দ করে আসছে। এই বাড়িতে এতগুলো লোক আছে বিশ্বাস হয় না। ওরা ঘরে ঢুকতেই আমরা দেখলাম ওদের সবার হাতে খাবারের থালা। সেগুলো রেখে মেয়েরা নিঃশব্দে বেরিয়ে গেল। লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, খাবারগুলো খেয়ে নিন। ভীষণ অস্বস্তি চেপে না রেখে বললাম, দাঁড়াও, তোমরা জানতে আমরা আসবো? রোজই কেউ না কেউ আসে, 3 জন না আসলেও একজন তো আসে। তাই জমিদার বাবুর আদেশে আমরা অতিথিদের জন্য খাবার দাবারের ব্যবস্থা সব সময় করে রাখি। মিরাল জিজ্ঞেস করলো, এই বাড়িতে জমিদার বাবু আছে? তিনি কোথায় তাহলে? লোকটা উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সুকেন্ত পেছন থেকে বলে, এত যে খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমাদের কাছে কিন্তু বেশি টাকা পয়সা নেই। ওসবের প্রয়োজন নেই। কথাটা বলে লোকটা বেরিয়ে দরজা ভিজিয়ে দিয়ে চলে গেল। সারাদিনের ক্লান্তিতে খিদে যে পায়নি এমন নয়, খাবারের গন্ধে খিদেটা যেন বেড়ে গেল। প্লেটগুলো খুলে চক্ষু ঝাড়ক কাজ। অর্ধেক খাবারের তো নামই জানি না। সুকেন্দ্র তাড়াতাড়ি খেতে যাবে, আমি বাধা দিলাম। বাড়িটা একেবারে নিস্তব্ধ। বাড়িতে যতগুলো লোক আছে তার সারা শব্দ নেই। লন্ঠনের আলোটা ধীরে ধীরে কম হয়ে আসছিল। জানালার ধারেই দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। আরেক দৃশ্য দেখে আমি একেবারে কেঁপে উঠলাম। উপরে অনেকগুলো ঘর, আর প্রতিটা জানালায় কেউ না কেউ দাঁড়িয়ে আছে। লন্ঠনের আলো ফেলতেই আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেল। দেখলাম একেবারে অবিকল আমার চেহারা একজন মানুষ ওই দিকে দাঁড়িয়ে। মনে হচ্ছে কেউ যে একটা আয়না বসিয়ে দিয়েছে। পেকে থাকা বিস্কুট আর জল খেয়ে ওরা খাটের উপর শুয়েছিল। আমায় জানালায় লন্ঠনের আলো ফেলতে দেখে জিজ্ঞেস করলো, কি দেখছিস? আরে উল্টো দিকে জানালায় দাঁড়িয়ে থাকা ওই লোকটাকে একেবারে আমার মতো দেখতে। না রে ভাই, দেখ ভালো করে, এটা তো পুরো আমার মতোই দেখতে। সাথে সাথে বাড়ির ভেতর থেকে একটা অট্ট হাসির শব্দ শুনলাম। আমরা কোনো অশরীরের ফাঁদে পা দিয়েছি এটা বুঝতে আমাদের আর অসুবিধা হলো না। বিদ্যুতের চমকের জন্য মাঝে মাঝে চারিদিকে দৃশ্য পরিস্পষ্ট হচ্ছে। আমরা 3 জনই দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কোথায় দরজা? চারিদিকে সিমেন্টের শক্ত দেওয়াল, প্রতিটি ঘরে একটা করে ছোট জানালা, কিন্তু ঘরে কোনো দরজা নেই। মিরাল খাদ খাদ গলায় এই, বলল, আমরা তো ঢুকেছিলাম দরজা দিয়ে, সেই দরজাটা গেল কই? আবার সেই অট্ট হাসি। মাথা কিছুতেই আর ঠান্ডা থাকছে না। সুকেন্দ্র আমায় বলল, ভাই, আমরা মনে হয় আর বাঁচবো না। একদম প্যানিক করবি না। যখন এই বাড়িতে ঢুকেছি এখানে নিশ্চয়ই বেরোবার কোনো রাস্তা আছে। কেউ এখানে আমাদের বন্দি রাখতে চায়। হ্যাঁ। জানালার ধারে আবার ফিরে গেলাম। উল্টো দিকের জানালায় একইভাবে লোকটা আমার মতো দাঁড়িয়ে আছে। নিচে উঠোনের দিকে তাকিয়ে দেখি সেই লোকটা সেখানে দাঁড়িয়ে, তার পাশে 4 জন মহিলা। তারা সবাই আকাশে ভাসছে। দৃশ্যটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। সুকেন্দ্র আর মৃণাল দেওয়ালের মাঝে অন্ধকারে দরজা খোঁজার চেষ্টা করছিল। ভয়ে এবং ক্লান্তিতে শরীরের শক্তি ধীরে ধীরে কমে আসছিল। হঠাৎ করে একটা ঠক ঠক শব্দ ঘরের মধ্যে শুনতে পেয়ে আমরা 3 জনে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। খাটের নিচ থেকে একটা শব্দ আসছে। লাইট ফেলে দিকে একটা কাঠের পাটাতন আছে খাটের নিচে। সেটাকে সরাতেই একটা সিঁড়ি দেখতে পেলাম। কে যে শব্দটা করেছিল তার দেখা পাওয়া গেল না। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। আমাদের রাস্তাটা ক্রমাগত শুরু হয়ে যাচ্ছিল। এগোতে এগোতে মোটামুটি বৃষ্টির ফোঁটা মাথায় এসে পড়তে লাগলো। আর বুঝতে পারলাম এদিকে মাথার উপর ছাদ আছে। মাথার উপর দিয়ে দড়ি ঝুলছে। সেই দড়ি ধরে আমরা উপরে উঠে আসলাম। একজন লোক আমাদের দড়ি ধরে টেনে তুলল। আমাদের 3 জনের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। বৃষ্টির মধ্যে মাঠের মাঝেই বসে পড়লাম। আমি বললাম, আপনি যদি না আসতেন তাহলে কি যে হতো? লোকটার মুখটা এবারে দেখতে পেলাম, চায়ের দোকানের সেই লোকটা। একই আপনি? তা সেই একই রকম ফেলফেল দৃষ্টি দিয়ে বলল, আপনারা মাঠের ওই দিকে কেন গেলেন? পিছন থেকে কতবার ডাকলাম, বয়স হয়েছে তো, তাই আপনাদের সাথে হেঁটে পারলাম না, কিন্তু জানতাম আপনারা বিপদে পড়বেন। ওই রাজবাড়িতে আমরা আটকে পড়েছিলাম। ওখানে কোনো রাজবাড়ি টাড়ি নেই, ওটা জমিদারের গুম বাড়ি। প্রজারা বিয়াদবি করলে তাদের ওইখানে আটকে রাখতেন। 4 জন দাসী আর একজন চাকর তাদের সব সময় পাহারা দিত। লোকগুলো ঘরের মধ্যে না খেতে পেয়ে মারা পড়তো। তাদের পৈশাচিক চিৎকার জমিদার বাবুকে একটা অদ্ভুত প্রশান্তি দিত। তারপর থেকে ওই বাড়ির দিকে কেউ যায় না। এতক্ষণ আমরা এই মরণ পড়িতেছিলাম। ওই বাড়ির কিছু লোক পালানোর জন্য ওই রাস্তাটা বানিয়েছিল।
জমিদার বাবু জানতে পেরে কুয়ো কেটে তার মুখে পাথর দিয়ে চিরকালের মতো বন্ধ করে দিয়েছিল। আর বেচারা লোকগুলো ওইখানে আটকে পড়ে মারা যায়। আজও মাঝে মাঝে কে যেন টক টক করে শব্দ করে, হয়তো তারাই বের হতে চায়। আমরা তিনজনই ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। এই শব্দ তাহলে? বৃদ্ধ কাশির সামনে বলল। শব্দ আজও হয়। পাথর সরিয়ে দেখি কালো অন্ধকার থেকে কেউ বেরিয়ে আসে না। তাও দড়ি ফেলে রাখি, কখনো যদি আপনাদের মতো কেউ এসে পড়ে। একটা ঝোড়ো বাতাস আমাদের ধাক্কা দিয়ে মাঠের মাঝখানে ফেলে দিল। আবার বিদ্যুতের চমকে আমরা দেখলাম আমাদের চারিপাশে কেউ নেই, এমনকি ওই লোকটাও নেই। বুঝলাম সেও এই জমিদার বাবুর হিংসার কবলে পড়ে মারা গেছে। বেশ খানিকক্ষণ পর একটা ট্রেন আসলো, উঠে পড়লাম। বিদ্যুতের চমকে আলোতে রাজবাড়ির দিকে তাকিয়ে দেখলাম সে যেন আমাদের ডাকছে।